ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা একটা স্কুলের প্রশ্নে সৃজনশীল সমাধান করব, যেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো। এরকম গুরুত্ব প্রশ্নগুলোর হচ্ছে সমাধান পেতে বইয়ের মধ্যে একটা তুমি লিখিত সমাধান যেভাবে পাচ্ছ তার সাথে একটা কিউআর কোড থাকে, সেখান থেকে স্ক্যান করে তুমি এই ভিডিওটাও দেখতে পাচ্ছ। আবার যারা ভিডিওটা দেখতেছো তারা এমন একটা ভালো বই সংগ্রহ অবশ্যই হচ্ছে করে নিবে খুব দ্রুত। চলন গতি কাকে বলে? কোন একটা বস্তুর সবগুলা কণা যদি একই দিকে একই সময় একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে তখনই তাকে চলন গতি বলা হয়। যেমন একটা ডাস্টারকে টেনে নিয়ে যাচ্ছি, ডাস্টারে তাহলে সোজা চলে গেলে তার সবগুলা কণা একই দিকে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, সুতরাং এটা একটা চলন গতি। তারপরে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয় কেন? ব্যাখ্যা করো। খেয়াল করো, প্রথম জিনিসটা হচ্ছে আমাকে বুঝতে হবে পর্যাবৃত্ত গতি কি আর স্পন্দন গতি কি। পর্যাবৃত্ত গতি হচ্ছে গতিপথের সবগুলা কণা যদি কোনো গতিপথ একটা নির্দিষ্ট বিন্দুকে যদি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তখনই তাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। আর স্পন্দন গতি হচ্ছে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে থাকবে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে থাকবে। এখন ধরো এই যে একটা দোলনা, এই দোলনাটা যদি হচ্ছে এরকম দোল খেতে থাকে তাহলে সে দেখা যায় পর্যায়কালে অর্ধেক সময় একদিকে দোল খাচ্ছে, বাকি অর্ধেক সময় কিন্তু পূর্ব গতির বিপরীত দিকে আসতেছে, এবং এই ক্ষেত্রে যাইতে যে সময় লাগে ফিরে আসতেও একই পরিমাণ সময় লাগে। তার মানে সে প্রতিবারই এক গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করতেছে, এরকম একটা সিনারিও কিন্তু এখানে তৈরি হচ্ছে। তাহলে এটাকে আমি পর্যাবৃত্ত গতি বলতে পারি। আবার এটার অর্ধেক সময় একদিকে যেহেতু এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যেহেতু সেটাকে আমি স্পন্দন গতিও বলতে পারি। তাহলে এই গতিটা একসাথে পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, মানে সবগুলো স্পন্দন গতি এইভাবে পর্যাবৃত্ত গতি হয়। কিন্তু সবগুলো পর্যাবৃত্ত গতিকে স্পন্দন গতি হবে? স্পন্দন গতির সংজ্ঞা হচ্ছে অর্ধেক সময় একদিকে থাকবে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে থাকবে। এখন একটা ঘড়ির কাঁটা, সে যখন গতিপথে সে বারবার একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর কিন্তু একই দিক থেকে অতিক্রম করে, তাহলে এটাকে আমি পর্যাবৃত্ত গতি বলতেছি। কিন্তু এটা কি অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে? এরকমটা চলে না, তাহলে এটাকে কিন্তু আমি স্পন্দন গতি বলতে পারতেছি না। তার মানে হচ্ছে স্পন্দন গতি যতগুলো হবে সবগুলোই কিন্তু পর্যাবৃত্ত গতি হবে, কিন্তু সবগুলো পর্যাবৃত্ত গতি কিন্তু স্পন্দন গতি হবে না, কারণ পর্যাবৃত্ত গতি বৃত্তাকার হইতে পারে, উপবৃত্তাকার হইতে পারে, সরল রৈখিক হইতে পারে, যে কোনো রকম হইতে পারে। কিন্তু স্পন্দন গতি হচ্ছে কি হইতে হবে? অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল থাকতে হবে। তাই সবগুলা স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সবগুলা পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি না। আচ্ছা, গ নাম্বার প্রশ্ন হচ্ছে কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল? কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল, এখানে কি বলেছে? এখানে একটা প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার নিচে পতিত হয়েছে। যখন প্যারাশুটটি খুলেছে তখন গতি হ্রাসের হার হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং সে 3 মিটার পার সেকেন্ড গতিতে মাটিতে এসে পৌঁছায়। তার মানে মাটিতে পৌঁছানোর সময় তার বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড এবং প্যারাশুট খোলার পর তার ত্বরণ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর একটি প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার নিচে পতিত হয়েছে। মুক্তভাবে বাধাহীনভাবে মানে 50 মিটার নিচে নামছে, নামার পরে হচ্ছে প্যারাশুটটা খুলছে, তারপর হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে নেমে ভূমিতে যখন আঘাত করছে 3 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। প্রশ্ন কি ছিল? প্রশ্ন হচ্ছে কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল। এখন দেখো, প্রথমে 50 মিটার উচ্চতা, বাধাহীনভাবে পড়ার সময় 50 মিটার, নিচে নামার পরে বেগ v1 হলে v1 সমান হচ্ছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh। u এর মান 0, 2g হচ্ছে 9.8, h হচ্ছে 50, তার মানে হচ্ছে 980। এটাকে হচ্ছে রুট করলে রুট ওভার 980 মিটার পার সেকেন্ড। এইটা কি? এইটা হচ্ছে সে প্রথমে ওই যে ফ্রি ফল 50 মিটার ছিল, এই ফ্রি ফল 50 মিটার পরে তার বেগ হচ্ছে রুট ওভার 980 মিটার পার সেকেন্ড। এরপরে কিন্তু সে মন্দনে চলেছে, মন্দনের মানও কিন্তু আমাদের বলে দিয়েছে, মন্দন ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং যখন ভূমিতে আঘাত করে তখন তার বেগ ছিল হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে সে কতটুকু পথ অতিক্রম করে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা জানি এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য বা উচ্চতা বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করতে পারি হচ্ছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2ah। এখানে একটা জিনিস মনে রাখবো, এই যে এইটাকে হচ্ছে v1 স্কয়ার বলতে হবে এরকমটা ম্যান্ডেটরি না, এটাকে তুমি চাইলে u স্কয়ার বলতে পারো। জাস্ট পাশে লেখার সময় লিখে দিবা যে দ্বিতীয় ক্ষেত্রের আদিবেগ u স্কয়ার সমান হচ্ছে রুট ওভার 980। তো v স্কয়ার হচ্ছে ভূমিতে আঘাত করার সময় বেগ 3, আর আদিবেগ মানে ওই 50 মিটার পরে যে শেষ বেগটা সেটা পরের অংশের জন্য আদিবেগ, তাহলে সেটা কত ছিল? রুট ওভার 980। আর 2a এর মান তো আমরা দেখেছিলাম 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে পড়তেছে, মন্দনে মানে হচ্ছে মাইনাস, এই ক্ষেত্রে এইচটা বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে 9, এখানে স্কয়ার করলে হচ্ছে 980 আর 2 মাইনাস 2 দুগুণে 4,
H1। এখান থেকে 4H1 সমান হচ্ছে, এটা এই পাশে চলে গেছে, তাহলে 971, H1 সমান হচ্ছে 242.75 মিটার। তাহলে টোটাল কত? 50 প্লাস 242.75 অর্থাৎ 292.75 মিটার। তার মানে টোটাল এত উচ্চতা থেকে 292.75 মিটার উচ্চতায় মুক্ত হয়েছিল। তাহলে আমি যদি এটাকে একটা ডায়াগ্রাম দিয়ে দেখাই বিষয়টা কি হয়েছিল, এখান থেকে ধরো প্যারাশুটটা পড়া শুরু করেছে, পড়ার পরে সে প্রথমে 50 মিটার নেমে আসছে, প্রথমে 50 মিটার নেমে আসছে। এই সময় আমরা তার বেগ ক্যালকুলেশন করে পেয়েছিলাম √980। তারপর সে আবার নিচের দিকে নামতেছে। এই ক্ষেত্রে কিন্তু প্যারাশুট খোলা, এই ক্ষেত্রে কিন্তু প্যারাশুট খোলা, সুতরাং এই ক্ষেত্রে একটা মন্দন আছে যেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর সে এখানে এসে আঘাত করে, আঘাতের মানটা কত? আঘাতের মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। তা আমাদের কথা হচ্ছে এই যে টোটাল উচ্চতাটা কত, এইটুকু তো জানি আমি 50 মিটার, তাহলে আমাদের জাস্ট এতটুকু বের করলে দুইটার সাথে যোগ করে দিলেই হয়ে গেল। এখন এখান থেকে এখানে নামার সময় যেটা শেষ বেগ, সেটা এই অংশের জন্য আদি বেগ, সেটা কত? √980। আর ভূমিতে আঘাত করার সময় তার বেগ কত ছিল? 3 মিটার পার সেকেন্ড, এবং এই ক্ষেত্রে ত্বরণটা কত? -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি পেয়ে যাচ্ছি? এই যে কতটুকু পরিমাণে নিচে নামছে সেই দূরত্বটা আমরা পেয়ে গেছি। আর এখানে কতটুকু ছিল? 50। তাহলে দুইটা যোগ করে দিলে প্যারাশুটটা টোটাল কত উচ্চতা থেকে মুক্ত হয়েছে সেটা আমরা পেয়ে যাই। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্নটা দেখো, প্যারাশুট আরোহী কতক্ষণ বায়ুতে ছিল? এতক্ষণ ছিল কি? টোটাল উচ্চতা কত উপর থেকে পড়া শুরু করেছিল। এবার প্রশ্ন হচ্ছে কতক্ষণ বায়ুতে ছিল, মানে উপর থেকে একদম ভূমি পর্যন্ত নামতে তার টোটাল কতটুকু সময় লেগেছে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো দেখো, প্রথম 50 মিটারের জন্য আমরা সময়টা বের করি। এই ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করতে পারি H = UT প্লাস হাফ GT স্কয়ার। আমাদের উদ্দেশ্য এই ক্ষেত্রে টিটা বের করা। এখন যখন পড়া শুরু করছে, আদিতে তো আর বেগ 0 ছিল, তাহলে ইউ যখন 0 হবে তাহলে ইউটি এর মান 0 হয়ে যাচ্ছে, এবং হাফ জি এর মান 9.8 T1 স্কয়ার। কত উপর থেকে পড়েছিল? ওই যে প্রথমে 50 মিটারের জন্য, প্রথম 50 মিটার, H হচ্ছে 50, তাহলে এখান থেকে 50 সমান হচ্ছে, এখানে পাচ্ছি 4.9 T স্কয়ার, তাহলে T সমান হচ্ছে √50 ডিভাইডেড 4.9, তাহলে কত পাচ্ছি? 3.19 সেকেন্ড। তার মানে প্রথম 50 মিটারের ক্ষেত্রে তার সময় লাগে হচ্ছে 3.19 সেকেন্ড। এরপরে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা গ থেকে অতিক্রান্ত দূরত্বটা পেয়েছিলাম হচ্ছে 242.75 মিটার, 242.75 মিটার। তো এই ক্ষেত্রে আমরা v সমান হচ্ছে জানি u প্লাস এটি, v এর মান হচ্ছে শেষ বেগ কত? 3। তারপরে হচ্ছে আদি বেগ কত? √980, এর মান কত? -2, আর হচ্ছে t। তো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে যদি হচ্ছে এইটাকে এই পাশে নিয়ে আসি, 3টাকে এই পাশে নিয়ে যাই, তাহলে 2t2 সমান হচ্ছে 31.3 মাইনাস হচ্ছে 3, তাহলে এই ক্ষেত্রে কত পাচ্ছি? 28.3। তাহলে এই ক্ষেত্রে কত পাচ্ছি? 14.15। তাহলে প্রথম ছিল হচ্ছে 3.19 সেকেন্ড, পরে হচ্ছে 14.15 সেকেন্ড। তাহলে টোটালটা কত হবে? এর সাথে 14.15 প্লাস হচ্ছে 3.19, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 17.34 সেকেন্ড। তাহলে আমাদের টোটাল সময়টা লাগতেছে হচ্ছে 17.34 সেকেন্ড। তাহলে প্রসিডিউরটাকে আমরা উচ্চতার প্রসিডিউরটা যদি বুঝি, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রসিডিউরটা হচ্ছে খুব ইজিলি বুঝবো। প্রথমে আমরা 50 মিটার নেমে আসতে কত সময় লেগেছে সেটা ক্যালকুলেশন করেছি, তারপর বাকিটুকু যেটা ছিল যে 242 সামথিং যে ভ্যালুটা ছিল 242.75, এই ক্ষেত্রে যে সময়টা লেগেছে সেটা ছিল হচ্ছে কত? 14.15 সেকেন্ড। তাহলে দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে 17.34 সেকেন্ড লাগতেছে প্যারাশুটটা একদম খোলা, মানে ব্যক্তিটা উপর থেকে একদম ভূমি পর্যন্ত নামতে। তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যদি ইজি ফিজিক্স বই সংগ্রহ না করো, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।